গুড মর্নিং সবাইকে। এসসির পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আমি সোমাশ্রী ম্যাম তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি জিওগ্রাফি ক্লাসের। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিয়ান রিভার সিস্টেম। আজকে আমরা ইন্ডিয়ান রিভার সিস্টেম নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা চলে যাই আমাদের আজকের মেন টপিকে। দেখো এখানে লেখা রয়েছে ইন্ডিয়ান রিভার, আর এখানে রয়েছে একটা ভারতের মানচিত্র। এই ভারতের মানচিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আজকে আমরা আলোচনা করব ভারতের নদী ব্যবস্থা নিয়ে। তো ভারতের এই নদীগুলোকে আমরা তাদের উৎপত্তি ও অবস্থানের ভিত্তিতে দুটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে হিমালয়ের নদী, নাম্বার 2 হচ্ছে উপদ্বীপীয় নদী। আমরা নদী ব্যবস্থাকে এই দুটি ভাগে ভাগ করতে পারছি। তাহলে নাম্বার 1 হচ্ছে হিমালয়ের নদী, নাম্বার 2 হচ্ছে উপদ্বীপীয় নদী। হিমালয়ের নদীগুলি হিমালয় থেকে উৎপন্ন হয়েছে, আর উপদ্বীপীয় নদীগুলি আমাদের দেখো এই যে ভারতের দক্ষিণ প্রান্তে যে সাগরগুলো রয়েছে, এই সাগরগুলোর দ্বারা কিন্তু এই উপনদীয় বা উপদ্বীপীয় নদী কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে এবার চলো আমরা জেনে নেব যে এই উপদ্বীপীয় নদী বা কোনগুলো, বা এগুলো কোথা থেকে এসছে বা কাকে বলছি। তাহলে চলো আমরা চলে যাই নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে দেখো আমরা দেখতে পাচ্ছি হিমালয়ান রিভার্স বা হিমালয় থেকে প্রাপ্ত যে নদী। আমাদের ভারতের সব নদী কিন্তু আমাদের ভারত কিন্তু নদীমাতৃক দেশ। তাই আমাদের ভারতবর্ষে যত সভ্যতা গড়ে উঠেছে সবই কিন্তু নদীকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে। যদি আমরা অনেকদিন আগের কথা ভাবি, সেখানেও এমনকি বর্তমানেও সিন্ধু সভ্যতা, তারপরে তোমার যত রকম সভ্যতা রয়েছে সব সভ্যতাই কিন্তু, মিশরীয় সভ্যতা, সব সভ্যতাই কিন্তু এই নদীকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে। এই হিমালয় নদীকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করতে পারছি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সিন্ধু নদী। সিন্ধু নদী হচ্ছে হিমালয়ান রিভারের মধ্যে 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে গঙ্গা নদী, এই নামটার সাথে আমরা সবাই পরিচিত। নাম্বার 3 হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই তিনটি ভাগে আমরা এই হিমালয়ান রিভার্সকে ভাগ করতে পারছি। এই নদীগুলির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই নদীগুলি হচ্ছে নিত্যবহ। এই নদীগুলো নিত্যবহ। এই নদীগুলোতে সারা বছর জল থাকে। নেক্সট আমরা এবার চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এখানে আলোচনা করব আমরা সিন্ধু নদী সম্পর্কে। এই সিন্ধু নদী কি, কোথা থেকে এসছে, এগুলো তো আমাদেরকে ফার্স্টে জানতে হবে। তো এইখান থেকে দেখো, এই অংশটা থেকে, এটা হচ্ছে তিব্বত। তিব্বতের কৈলাস পর্বত থেকে সৃষ্টি হচ্ছে আমাদের এই সিন্ধু রিভার। তারপরে লাদাখের ওপর থেকে গিয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে গিয়ে করাচি বন্দর কাছে এসে আরব সাগরে পতিত হয়েছে আমাদের এই সিন্ধু নদী। এই সিন্ধু নদী হচ্ছে ভারতীয় উপমহাদেশের, যে দেখো এখানে আমরা হিমালয়ান মাউন্টেন দেখতে পাচ্ছি, তার পশ্চিম অংশে অবস্থিত নদী। তার পশ্চিম অংশে অবস্থিত নদী হচ্ছে এই সিন্ধু নদী। এই সিন্ধু নদীর কে তিব্বতে বলা হচ্ছে সিংঘি খাবাব। সিংঘি খাবাব বলা হচ্ছে তিব্বতে। তিব্বতের আঞ্চলিক ভাষায় এই নামেই ডাকা হয়।
এটা হচ্ছে তিব্বতের আঞ্চলিক ভাষায় কাকে ডাকা হচ্ছে? এই সিন্ধু নদীকে। এই সিন্ধুর গভীরতম যে অংশ, এই সিন্ধুর গভীরতম অংশটির নাম হচ্ছে গিলগিট। গিলগিট হচ্ছে এখানকার গভীরতম অংশ বা নদী খাত। নদী খাত হচ্ছে গিলগিট। এর বিস্তার 5200 মিটার। আবারও রিপিট করছি, এটি কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটা এই তিব্বতের কাছে কৈলাস থেকে, কৈলাস পর্বতের ওখান থেকে উৎপন্ন হয়ে লাদাখ হয়ে পাকিস্তান হয়ে করাচি বন্দরের কাছে আরব সাগরে এটি পতিত হয়েছে। এটি বলতে কোনটিকে? এই সিন্ধুকে বোঝানো হচ্ছে। তারপরে এটি এই হিমালয়ান মাউন্টেনের পশ্চিম অংশের নদী। এটিকে তিব্বতে বলা হয় সিঙ্গি খাবাব, সিঙ্গি খাবাব বলা হয়ে থাকে। এবং এটির গভীরতম নদীখাত হচ্ছে গিলগিট, যেটি 5200 মিটার হচ্ছে এর বিস্তার। এই সিন্ধুর ডান তীরে অবস্থিত হচ্ছে গিলগিট, জাস্কার, নুব্রা, আর বাম তীরে অবস্থিত হচ্ছে ঝিলাম, রাভি, বিপাশা, শতুদ্র। এইগুলো হচ্ছে বাম তীরের উপনদী। আর ডান তীরে কি কি নাম করলাম? নুব্রা, জাস্কার, এগুলো হচ্ছে ডান তীরের উপনদী। এই হলো আমাদের সিন্ধুর কথা। এই সিন্ধুর আবার কতগুলো উপনদী আছে। এরপর আমরা নেক্সট স্লাইডে সেগুলো নিয়েই আলোচনা করব। দেখো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সিন্ধু নদীর চিত্র। সিন্ধু নদীটিকে আমরা ঠিক কিভাবে দেখতে পাই? ওটা তো আমরা ভারতের মানচিত্রে দেখলাম, কিন্তু আমরা যদি কোথাও ঘুরতে যাই সেখানে গেলে আমরা কিভাবে দেখতে পাবো, আমাদের কাছে আমাদের চোখে কিভাবে ধরা দেবে, তারই একটা চিত্র হচ্ছে এটা। নেক্সট আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ অফ রিভার সিন্ধু। তাহলে সিন্ধুর উপনদীগুলো কি কি? সিন্ধুর উপনদীগুলো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো ঝিলাম, চেনাব, রাভি, সুলতেজ, এগুলো হচ্ছে এই সিন্ধুর উপনদী। তাহলে চলো ফার্স্টে আমরা আলোচনা করব ঝিলাম নিয়ে। এই ঝিলাম কাশ্মীর উপত্যকার ভেরিনাগ থেকে উৎপন্ন হয়েছে। তাহলে দেখো এখানে আমরা লিখে দিচ্ছি কাশ্মীর উপত্যকার ভেরিনাগ থেকে। ভেরিনাগ প্রস্রবণ থেকে এটি উৎপন্ন হয়েছে। এটি হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ নদী। এই ঝিলাম হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ নদী। এর অন্যতম গুরুত্বপূর্ণ উপনদীটির নাম হচ্ছে উড়ি। উড়ির নাম আমরা সবাই জানি। উড়ি হচ্ছে এর অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী। এই ঝিলাম পাকিস্তানের কাছে পাঞ্জাব সমভূমিতে চেনাব নদীতে পতিত হয়েছে। চেনাব নদীতে গিয়ে এই ঝিলাম পতিত হয়েছে। নেক্সট আমরা আলোচনা করব হচ্ছে এই চেনাব নিয়ে। তার আগে তোমরা যদি এটা নোট ডাউন করার হয় তা তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট আমরা কি আলোচনা করব বললাম? চেনাব। চেনাবও হচ্ছে সিন্ধুর
একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী। যতগুলো উপনদী আছে তার মধ্যে সবথেকে বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ হচ্ছে এই চেনাব। তাহলে আমরা কি জানতে পারছি? চেনাব হচ্ছে বৃহত্তম। আর কি জানতে পাচ্ছি? এই চেনাব আমাদের হিমাচল প্রদেশে লাহুল থেকে এটি উৎপন্ন হয়েছে। তাহলে কোথায়? হিমাচল প্রদেশের কাছে লাহুল। আর কি? স্পিটির কাছে চন্দ্রাতাল থেকে এটি উৎপন্ন হয়েছে। তাহলে আমরা কি জানতে পাচ্ছি? এই চেনাব কোথা থেকে উৎপন্ন হয়েছে? এই চেনাব উৎপন্ন হয়েছে হিমাচল প্রদেশের লাথুল আর স্পিটির কাছে চন্দ্রাতাল, এখান থেকে উৎপন্ন হয়েছে এবং সে এটি শতদ্র নদীতে গিয়ে পতিত হয়েছে। শেষে এটি কোথায় গিয়ে পতিত হয়েছে? শেষে এটি শতদ্র নদীতে গিয়ে পতিত হয়েছে। বোঝা গেল? তাহলে আমরা কি নিয়ে আলোচনা করলাম? ফার্স্টে করলাম ঝিলাম নিয়ে, তারপরে আমরা আলোচনা করলাম চেনাব নিয়ে। তোমরা এই অংশটা স্ক্রিনশট তুলে নিতে পারো বা লিখে নিতে পারো। এরপরে আমরা আলোচনা করব রাভি নিয়ে। রাভি হচ্ছে এখানকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ নদী আর সিন্ধুর অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী। তাহলে এটা মুছে দিচ্ছি। এরপরে আমরা আলোচনা করব রাভি নিয়ে। এই রাভি রোটাং গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে। এটি রোটাং গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট, এই রাভিটা ঠিক কোথায় অবস্থিত? আমাদের মনে এই প্রশ্নটা জাগছে যে রাভি তো পড়ছি, রাভিটা ঠিক কোন জায়গায় অবস্থিত? এই রাভিটা হচ্ছে পীরপাঞ্জাল আর ধৌলাধারের মধ্যবর্তী অংশে অবস্থিত। পীরপাঞ্জাল ও ধৌলাধারের মধ্যবর্তী অংশে অবস্থিত। আর এই রাভিও কিন্তু চেনাবে গিয়ে কিন্তু পতিত হয়েছে। এই রাভি নদীও কিন্তু চেনবে গিয়েই কিন্তু পতিত হয়েছে। তাহলে কোথায় পতিত হয়েছে? চেনব। চেনব নদীতে গিয়েই কিন্তু এটি পতিত হয়েছে। নেক্সট আমরা জানবো হচ্ছে বিপাশা নিয়ে। তার আগে তোমাদের এটাও যদি নোট ডাউন করার হয় তোমরা করে নাও। নেক্সট আমরা আলোচনা করছি বিপাশা। বিপাশাও সিন্ধুর অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী। এটিও রোটাং গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে। কোথা থেকে উৎপন্ন হয়েছে এটা? রোটাং গিরিপথ। নেক্সট, এই যে নদীটির কথা আমরা পড়ছি বিপাশা, এই বিপাশা কি হয়েছে? এই বিপাশাও তোমার চেনাব নদীতে গিয়ে পতিত হয়েছে।
তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? বিপাশা থেকে, বিপাশা কোথা থেকে উৎপন্ন হয়েছে? রোটাং গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে এবং পতিত হয়েছে কোথায়? চেনাব নদীতে। এই যে আমরা দেখতে পাচ্ছি চেনাব, এই চেনাব নদীতে এসে কিন্তু পতিত হয়েছে। এখানে আমরা যতগুলো উপনদীর কথা বলছি তোমরা একটুখানি লক্ষ্য করলে বুঝবে যে ম্যাক্সিমামই কিন্তু চেনাবে গিয়ে পতিত হয়েছে। শুধুমাত্র চেনাব আর হচ্ছে শতুদ্র, এই দুটো হচ্ছে শুধুমাত্র কিন্তু চেনাবে নয়, শতুদ্র নদীতে পতিত হয়েছে। নেক্সট আমরা চলে যাচ্ছি শতুদ্র। নেক্সট আমরা আলোচনা করব শতুদ্র নিয়ে। এই শতুদ্র রাক্ষসতাল থেকে উৎপন্ন হয়েছে। রাক্ষসতাল, এটি চেনাব নদীতে গিয়ে পতিত হয়েছে। তাহলে আমরা কি জানতে পারলাম? শতুদ্র রাক্ষসতাল থেকে উৎপন্ন হয়েছে আর চেনাব নদীতে গিয়ে এটি কিন্তু পতিত হয়েছে। এটা আমরা কিন্তু জানতে পারলাম। এটা তোমরা নোট করে নাও, তারপরে আমরা নেক্সট বিষয়ে আসছি। এরপরে আমরা সিন্ধুর যে জলবন্টন চুক্তি, যেটা পাকিস্তান আর ভারতের মধ্যে হয়েছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কি করা হয়েছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এই যে একটা রেখা, এই রেখার মাধ্যমে এটাকে ভাগ করা হয়েছিল। একটার মাধ্যমে পাকিস্তানে জলবন্টন হবে ঠিক করা হয়েছিল, আরেকটার মাধ্যমে হচ্ছে ভারতবর্ষে। তাহলে পাকিস্তানে কোন কোন নদীগুলো থেকে জল দেবে? পাকিস্তানে জলের বন্টনে সাহায্য করবে হচ্ছে সিন্ধু। এছাড়া আর কি কি? সিন্ধু ছাড়া ঝিলম আর হচ্ছে চেনাব। এই তিনটে সাহায্য করবে হচ্ছে পাকিস্তানের জলবন্টনে। আর ইন্ডিয়াতে কে কে জল দেবে? ইন্ডিয়াতে জল দেবে হচ্ছে শতুদ্র, রাভি, বিপাশা। এই নদীগুলো জল দেবে হচ্ছে ভারতে। এই সিন্ধু, ঝিলম আর চেনাবের 80% জল যাবে পাকিস্তানে। আর এই শতুদ্র, রাভি আর বিপাশার জল 80% আসবে ইন্ডিয়ায়। বিশ্ব ব্যাংকের সমঝোতায় স্বাধীনতার পরবর্তী সময়ে 1960 সালে এই চুক্তি হয়েছিল। নেক্সট আসছি আমরা গঙ্গাতে। আমরা প্রথমেই পড়েছিলাম যে হিমালয়ের নদীর যে ব্যবস্থা তাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারছি। তার সেকেন্ড হচ্ছে গঙ্গা রিভার সিস্টেম, তার সেকেন্ডটা হচ্ছে গঙ্গা রিভার সিস্টেম। এই গঙ্গা রিভার কোথা থেকে উৎপন্ন হয়েছে? গঙ্গা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। এর যে উৎসের যে অংশ তাকে আমরা বলবো ভাগীরথী। উৎসের অংশকে আমরা বলবো, গঙ্গার উৎসের অংশ বা উৎসস্থল, তাকে আমরা বলবো
ভাগীরথী। এই গঙ্গা উৎস থেকে মোহনা পর্যন্ত তার গতিকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি। এই তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। ফার্স্টে আমরা জানবো এই উচ্চ গতি আমরা কোথায় দেখতে পাই। নাম্বার 1 বললাম হচ্ছে উচ্চ গতি। এই উচ্চ গতি দেখা যায় উৎস থেকে হরিদ্বার পর্যন্ত। এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, এগুলো কিন্তু কেয়ারফুলি তোমরা কিন্তু মনে রাখবে। উৎস থেকে হরিদ্বার, এই অংশে আমরা দেখতে পাচ্ছি উচ্চ গতি। নেক্সট নাম্বার 2 হচ্ছে মধ্য গতি। মধ্য গতি দেখা যায় কোথা থেকে? উচ্চ গতি কোথায় শেষ হয়েছে? হরিদ্বারে। তাহলে মধ্য গতি শুরু হবে কোথা থেকে? এই হরিদ্বার থেকে। হরিদ্বার থেকে বিহারের রাজমহল, বিহারের রাজমহল এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মধ্য গতি। নেক্সট 3 নম্বর কি? নিম্ন গতি। তাহলে নিম্ন গতি আমরা কোথায় দেখতে পাচ্ছি? নিম্ন গতি শুরু হচ্ছে বিহারের রাজমহল থেকে মোহনা, এই অংশে আমরা দেখতে পাচ্ছি নিম্ন গতি। মুর্শিদাবাদের ধৌলাধারের কাছে এসে এটি আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ পদ্মা নামে চলে গেছে বাংলাদেশে, আরেকটি ভাগ ভাগীরথী হুগলি নামে দক্ষিণবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে কি বললাম? দুটো নাম, একটা পদ্মা নামে কোথায় চলে গেছে? পদ্মা নামে চলে গেছে বাংলাদেশে। আরেকটা ভাগ ভাগীরথী হুগলি নামে কোথায়? আমাদের এই পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে প্রবাহিত হয়ে কোথায় না বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমরা নোট ডাউন করে নাও। এরপরে আমরা জানবো এই গঙ্গা ও মেঘনার মোহনায় গড়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। আমরা সুন্দরবনের নাম সবাই জানি। এই সুন্দরবন কিন্তু এই গঙ্গা ও মেঘনা নদীর মোহনায় গড়ে উঠেছে। তাহলে কি? গঙ্গা ও মেঘনা নদীর মোহনায় গড়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। তাহলে কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপটির নাম কি? শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গ বা ভারতের নয়, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। বৃহত্তম বদ্বীপ
অবশ্যই কিন্তু এটা কেয়ারফুলি তোমরা মনে রাখবে যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। এরপরে কি হয়েছে, উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছে গঙ্গা যমুনা মিলিত হয়েছে। গঙ্গা যমুনা সাথে সরস্বতীও মিলিত হয়েছে। এই গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়ে সেখানকার নাম হয়েছে প্রয়াগরাজ। সেখানকার নাম হয়ে গেছে প্রয়াগরাজ। কি কি বললাম তাহলে, কি কি মিলিত হয়েছে? গঙ্গা প্লাস যমুনা প্লাস সরস্বতী, এই তিনটি মিলিত হয়েছে। এই তিনটি মিলিত হয়ে কি তৈরি হয়েছে? প্রয়াগরাজ। এছাড়া যমুনা ও সোন এই দুটি হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী। গঙ্গার ডান তীরের উল্লেখযোগ্য উপনদী, ডান তীরের উপনদী। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় ভীষণভাবে আসে যে গঙ্গার ডান তীরের উপনদীটির নাম কি, আর কি কি মিলিত হয়ে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়ে প্রয়াগরাজ হয়েছে। তাহলে কি কি মিলিত হয়ে প্রয়াগরাজ হয়েছে, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে দেখা গেছে। এরপর আমরা আলোচনা করব গঙ্গার যে উপনদীগুলো আছে সেগুলো নিয়ে। তার আগে তোমরা এটা নোট ডাউন করে নাও। নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি যে গঙ্গার যে উপনদীগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। গঙ্গার উপনদীগুলির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বা প্রথম সারির হচ্ছে, সেটা হচ্ছে যমুনা। এই নামটির সাথে আমরা সবাই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এই যমুনা যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। তারপরে সেটি কি হলো, আগে আমরা লিখে নিই এটা কোথা থেকে উৎপন্ন লাভ করেছে। যমুনেত্রী হিমবাহ থেকে। তারপরে এটি এলাহাবাদের কাছে যমুনা গঙ্গার সাথে মিলিত হয়েছে। যমুনা গঙ্গার সাথে মিলিত হয়েছে। তাহলে আমরা কি জানলাম? ফার্স্টে যমুনা হচ্ছে গঙ্গার একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী। এটি যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এটি যমুনেত্রী হিমবাহ থেকে, দেখো যমুনা তাই যমুনেত্রী হিমবাহ থেকে এটি উৎপন্ন হয়েছে। নেক্সট জানলাম এলাহাবাদের কাছে যমুনা গঙ্গার সাথে মিলিত হয়েছে। নোট ডাউন করে নাও এটা। নেক্সট আমরা আলোচনা করব গঙ্গার অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী চম্বলের কথা। নেক্সট 2 নম্বর উপনদী হচ্ছে চম্বল। এই চম্বল মধ্যপ্রদেশের মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। কি বললাম? মধ্যপ্রদেশের কোথা থেকে? মালভূমি থেকে এটা উৎপন্ন হয়েছে এবং শেষে এটি উত্তরপ্রদেশে
চম্বল যমুনার সঙ্গে মিলিত হয়েছে, যমুনার সাথে মিলিত হয়েছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসে, ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বা র্যাভাইন আমরা লক্ষ্য করতে পারি কোথায়? আমরা লক্ষ্য করতে পারি এই চম্বল নদী উপত্যকায়। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি এটা পরীক্ষায় কিন্তু আসে। ব্যাডল্যান্ড বা র্যাভাইন আমরা কিন্তু এই চম্বল নদীর উপত্যকায় কিন্তু দেখতে পাই। এটা তোমরা নোট ডাউন করো। নেক্সট আমরা আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী সোন নিয়ে আলোচনা করব। সোন, থার্ড উপনদী হচ্ছে সোন। এই সোন হচ্ছে ডান তীরের উপনদী। পরীক্ষায় কিন্তু এটা বহুবার অনেক পরীক্ষায় আসতে দেখা গেছে যে সোন হচ্ছে ডান তীরের উপনদী। এটি মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে উৎপন্ন হয়ে উত্তরে প্রবাহিত হয়ে তারপরে বিহারের দাঁতপুরের কাছে এসে এটি পতিত হয়েছে। তাহলে এটা কার কথা জানলাম? সোন। নেক্সট আমরা আলোচনা করব কোশি। নেক্সট আলোচনা করব কোশি। এই কোশি নেপালের তিব্বত থেকে উৎপন্ন হয়েছে। কোথা থেকে উৎপন্ন হয়েছে? নেপালের তিব্বত থেকে। নেপালের তিব্বত মালভূমি থেকে এটি উৎপন্ন হয়েছে। এখানকে এই কোশিকে বলা হয় বিহারের দুঃখ। এই বিহারের দুঃখ, এই বিহার কথাটা কিন্তু স্পেসিফিক ভাবে কিন্তু মনে রাখবে। বিহারের দুঃখ বলা হয় এই কোশিকে। দুঃখ কেন বলা হচ্ছে? কারণ এখানে প্রতি বছরই কিন্তু বন্যার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। এই বন্যার প্রাদুর্ভাবের জন্যই একে বলা হচ্ছে বিহারের দুঃখ। এই বিহারের দুঃখ কথাটা স্পেসিফিক ভাবে বিহার কথাটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। নেক্সট আমরা আলোচনা করব দামোদর নিয়ে। তার আগে এটা তোমরা নোট ডাউন করো। নেক্সট দামোদর। দামোদর পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে এই দামোদর। এই দামোদর হচ্ছে গ্রস্ত উপত্যকায় গঠিত একটি নদী। গ্রস্ত উপত্যকায় লক্ষ্য করা যায়। এটি ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে। এই দামোদরকে আবার কিন্তু বলা হয় বাংলার দুঃখ। বাংলার দুঃখ বলা হয় কিন্তু এই দামোদরকে। আগেরটার সময় এই জন্যই বললাম স্পেসিফিক ভাবে ওটা মনে রাখতে, কারণ ওইটা আগেরটা ছিল কিন্তু বিহারের দুঃখ। বিহারের দুঃখ বলা হচ্ছে কাকে? কোশিকে। কিন্তু বাংলার দুঃখ বলা হয় দামোদরকে।
তাই কিন্তু তোমরা কিন্তু কখনোই কিন্তু গুলিয়ে ফেলবে না, বাংলার দুঃখ কাকে বলা হচ্ছে, বিহারের দুঃখ কাকে বলা হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই সচেতন হয়ে তোমরা পড়বে। এটাও তোমরা নোট ডাউন করে নাও। এবার আমরা আলোচনা করব ব্রহ্মপুত্র রিভার। আমরা যে তিনটে কথা বলেছিলাম তার মধ্যে আমরা সিন্ধু নিয়ে আলোচনা করলাম, তার উপনদী নিয়ে আলোচনা করলাম, তারপরে আমরা গঙ্গা নিয়ে আলোচনা করেছি, গঙ্গার উপনদী নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা আলোচনা করব ব্রহ্মপুত্র রিভার নিয়ে। এটি একটি আন্তর্জাতিক রিভার বা আন্তর্জাতিক নদী। দেখো আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র নদীটা ঠিক কোন অংশ দিয়ে প্রবাহিত হয়েছে, আমরা দেখো পাশের ছবিতে কিন্তু দেখতে পাচ্ছি। ব্রহ্মপুত্র হচ্ছে একটি আন্তর্জাতিক নদী। এটি চেমায়ুংডুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তিব্বতের কৈলাস পর্বতের কাছে চেমায়ুংডুং হিমবাহ থেকে কিন্তু এটি উৎপন্ন হয়েছে। এই ব্রহ্মপুত্র নদীকে তিব্বতে বলা হয় সাংপো। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এটা আসে। এগুলো তিব্বতে বলা হয় সাংপো। অরুণাচল প্রদেশে বলা হচ্ছে দিহং। দিহং। তাহলে এই ব্রহ্মপুত্র নদী কিন্তু তিব্বতে হয়ে যাচ্ছে সাংপো। আবার যখনই অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তখন এর নাম হয়ে যাচ্ছে দিহং। এখানে আসামে অবস্থিত মাজুলি দ্বীপ, আশা করি তোমরা সবাই এই মাজুলি দ্বীপের নাম শুনেছো। এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী দ্বীপ। তাহলে কিন্তু এটা কিন্তু প্রথম নয়, দ্বিতীয় বৃহত্তম। কোথায় অবস্থিত? আসামে। দ্বীপটার নাম কি? মাজুলি। এটা তোমরা নোট ডাউন করো। এই গেল আমাদের হিমালয় থেকে যে নদীগুলো উৎপন্ন হয়েছে তাদের কথা। এরপর আমরা আলোচনা করব উপদ্বীপীয় যে নদীর ভাগ তাকে নিয়ে। দেখো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি এই ব্রহ্মপুত্র নদীর বা ব্রহ্মপুত্র নদী উপত্যকা। দেখো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি। নেক্সট আমরা চলে আসছি পেনিনসুলার রিভার সিস্টেম বা উপদ্বীপীয় যে নদী তার। উপদ্বীপীয় কেন নামকরণ করা হয়েছে? উপদ্বীপীয় নামকরণ করা হয়েছে কারণ এর তিনটে দিকই জল দ্বারা আবৃত। এই তিন দিক জল দ্বারা আবৃত হওয়ায় এর নামকরণ করা হয়েছে উপদ্বীপীয়। এই উপদ্বীপীয় নদী ব্যবস্থাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটি হচ্ছে পশ্চিম বাহিনী নদী, মানে পশ্চিম দিকের নদী। আরেকটি হচ্ছে পূর্ব বাহিনী নদী। এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারছি। এই পশ্চিম বাহিনী নদীতে কিন্তু বদ্বীপ দেখা যায় না। বদ্বীপ এখানে কিন্তু মিসিং, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু এই পাশের যে পূর্ব বাহিনী, এই পূর্ব বাহিনীতে কিন্তু আমরা
বদ্বীপ দেখতে পাই। এখানে কিন্তু বদ্বীপ উপস্থিত। তাহলে আমরা কি জানতে পারলাম? এখানে আমরা বদ্বীপ দেখতে পাচ্ছি না, আর এখানে কিন্তু আমরা বদ্বীপ দেখতে পাচ্ছি। এখানকার নদীগুলো অনিত্যবাহী। অনিত্যবাহী অনিত্যবাহী মানে কি? এখানে কিন্তু সারা বছর কিন্তু জল থাকে না, কখনো জল থাকে আবার কখনো জল থাকে না। এখানে এই যে পশ্চিম বাহিনীর মধ্যে যে নদীগুলোর নাম জানবো সেগুলো হচ্ছে নর্মদা, তাপ্তি, এগুলো হচ্ছে এই পশ্চিম বাহিনী নদী। আর এইদিকে যে পূর্ব বাহিনী, এই পূর্ব বাহিনী নদীর মধ্যে অন্যতম হচ্ছে কৃষ্ণা, কাবেরী, মহানদী, গোদাবরী, এগুলো হচ্ছে পূর্ব বাহিনী। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে আছে নর্মদা, তাপ্তি, মাহি, লুনি, এগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। আর পূর্ব বাহিনী নদীর মধ্যে পড়ছে, পূর্ব বাহিনী নদীর মধ্যে এখানে অবস্থান করছে কৃষ্ণা, কাবেরী, মহানদী, গোদাবরী, এগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী। এইগুলো তোমরা নোট ডাউন করে নাও, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এরপরে আমরা আলোচনা করব নর্মদা নিয়ে। এরপরে আমরা আলোচনা করব নর্মদা নিয়ে। এই নর্মদা আমরা কোথায় দেখতে পাচ্ছি? এই নর্মদা হচ্ছে দীর্ঘতম এবং বৃহত্তম নদী। দীর্ঘতম ও বৃহত্তম। এই নর্মদাকে আমরা দেখতে পাই মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করেছে। মধ্যপ্রদেশের যে গ্রস্ত উপত্যকা, ওখান থেকে এই নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। এখানে আমরা কি কি দেখতে পাই? এখানে আমরা দেখতে পাই মার্বেল রক, ধুয়াধার জলপ্রপাত, এগুলো কিন্তু আমরা এই নর্মদায় দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে বদ্বীপ, কারণ আমরা একটু আগেই পড়েছি এই পাশে যেগুলো অবস্থিত মানে পশ্চিম দিকে, সেখানে আমরা কোনো কি দেখতে পাবো না? বদ্বীপ দেখতে পাবো না। তাই এখানে কিন্তু আমরা বদ্বীপ দেখতে পাচ্ছি না, বদ্বীপ এখানে মিসিং। এটাও তোমরা নোট ডাউন করো। তারপরে আমরা আলোচনা করব তাপ্তি নিয়ে। তারপরে আমরা তাপ্তি নিয়ে আলোচনা করব। নেক্সট আমরা আলোচনা করব পশ্চিম বাহিনী নদীরই একটি অন্যতম উপনদী তাপ্তি নিয়ে। এই তাপ্তি হচ্ছে নর্মদার পরে দ্বিতীয় বৃহত্তম। এই তাপ্তি, এই তাপ্তি খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। খাম্বাত উপসাগরে পতিত হয়েছে আর উৎপন্ন হয়েছে মধ্যপ্রদেশের মুলতাই পর্বত থেকে। মধ্যপ্রদেশের মুলতাই পর্বত থেকে এটি উৎপন্ন হয়েছে। তাহলে আমরা কি জানতে পারলাম? মধ্যপ্রদেশের মুলতাই পর্বত থেকে উৎপন্ন হয়েছে আর পতিত হয়েছে খাম্বাত উপসাগরে।
এটাও তোমরা নোট ডাউন করো। নেক্সট, তারপরে আমরা আলোচনা করব মাহি নিয়ে। মাহি হচ্ছে এখানকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপনদী। নেক্সট, মাহি। মাহিও মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়েছে। মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন হয়েছে মাহি, আর পতিত হয়েছে খাম্বাত উপসাগরে। এইগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে যে কোথা থেকে উৎপন্ন হয়েছে এবং কোথায় গিয়ে পতিত হয়েছে, এটাও তোমরা নোট ডাউন করবে। নেক্সট আমরা আলোচনা করব লুনি নিয়ে। এই লুনিকে অন্তর্বাহিনী নদী বলা হয়। এটিও একটি অন্যতম উপনদী। এই লুনিকে বলা হয় অন্তর্বাহিনী নদী। পরীক্ষায় আসে এই প্রশ্নটা, অন্তর্বাহিনী নদী। কেন অন্তর্বাহিনী বলা হচ্ছে? অন্তর্বাহিনী একে বলা হয় কারণ এটি কোনো সাগরে পতিত না হয়ে একবারে লবণাক্ত কচ্ছের রণে গিয়ে, লবণাক্ত জলভূমি কচ্ছের রণে গিয়ে পতিত হয়েছে, তাই একে অন্তর্বাহিনী বলা হয়। এটি আরাবল্লী পর্বতের আনা সাগর থেকে উৎপন্ন হয়েছে। আনা সাগর থেকে উৎপন্ন হয়েছে। এই লুনিরই আবার উচ্চ প্রবাহে আমরা দেখতে পাচ্ছি স্বাদু জল, আর নিম্ন প্রবাহে দেখতে পাচ্ছি লবণাক্ত জল। তাহলে এই লুনিরই কিন্তু উচ্চ প্রবাহে আমরা দেখতে পাচ্ছি স্বাদু জল এবং নিম্ন প্রবাহে কিন্তু লবণাক্ত জল আমরা দেখতে পাচ্ছি। এই হলো আমাদের যে পাঁচটি যে উপদ্বীপের যে পাঁচটি উপনদী রয়েছে তার কথা কিন্তু আমরা পড়লাম। পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে এই পাঁচটি হচ্ছে অন্যতম, এটাও তোমরা নোট ডাউন করো। এরপরে আমরা আলোচনা করব পূর্ব বাহিনী নদীর কথা। পূর্ব বাহিনী নদীর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে গোদাবরী। এরপরে আমরা সেই পূর্ব বাহিনী নদী নিয়ে আলোচনা করব। এই গোদাবরী মহারাষ্ট্রের ত্রিম্বক পর্বত থেকে উৎপন্ন হয়েছে। এই গোদাবরী কিন্তু পূর্ব বাহিনী, এটা কিন্তু পশ্চিম বাহিনী নয়, এটা কিন্তু পূর্ব বাহিনী। এটি মহারাষ্ট্রের
ত্রিম্বক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এটি বৃহত্তম এবং দীর্ঘতম নদী। নেক্সট, একে দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য নদীও বলা হয়ে থাকে। এটি দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য নদী। অনেকে আবার একে দক্ষিণ ভারতের গঙ্গাও কিন্তু বলে থাকে। তাহলে কাকে বলা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা? এই গোদাবরীকে। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হচ্ছে? এই দক্ষিণ ভারতের গঙ্গা, এই দক্ষিণ ভারতের গঙ্গা বলা হচ্ছে এই গোদাবরীকে। এছাড়াও একে কিন্তু বুড়ি গঙ্গাও বলা হয়। এই গোদাবরীকে কিন্তু বুড়ি গঙ্গাও বলা হয়। তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে ঘুরিয়ে, বুড়ি গঙ্গা কাকে বলে? কারণ এটি বহু পুরনো একটি নদী, তাই একে বুড়ি গঙ্গাও কিন্তু বলা হয়। এটাও তোমরা নোট ডাউন করো, এগুলো কিন্তু ভীষণ গুলিয়ে যায়, তাই প্রতিটা অংশ কিন্তু তোমরা সঠিকভাবে পড়বে এবং মনে রাখবে। এই গোদাবরীর পরে আমরা আলোচনা করব মহানদী নিয়ে। এরপরে আমরা আলোচনা করব মহানদী নিয়ে। মহানদী, এই মহানদী ছত্তিশগড় থেকে উৎপন্ন হয়েছে। তাহলে মহানদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? এই মহানদী উৎপন্ন হয়েছে এই ছত্তিশগড় থেকে। এই মহানদীটি ছত্তিশগড় ও উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এখানে অন্যতম উল্লেখযোগ্য বাঁধ হীরাকুদ বাঁধ, সেটি কিন্তু লক্ষ্য করা যায়। পরীক্ষায় প্রশ্ন আসে হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তখন উত্তর হয়ে যাবে মহানদী। এই হীরাকুদ বাঁধ আমরা দেখতে পাচ্ছি এখানে। কোথায় দেখা যায়? এই মহানদীতে কিন্তু লক্ষ্য করা যায়। তোমরা এটা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নাও। এই হীরাকুদ বাঁধ কিন্তু ভারতের দীর্ঘতম বাঁধ, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। এই হীরাকুদ কিন্তু দীর্ঘতম, ভারতের দীর্ঘতম কিন্তু। দীর্ঘতম বাঁধ ভারতের। এরপরে আমরা আলোচনা করব কৃষ্ণা নদী নিয়ে। এটিও পূর্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নদী। আশা করি তোমাদের নোট ডাউন হয়ে গেছে, তা মুছে দিলাম। এরপরে আমরা আলোচনা করব কৃষ্ণা। কৃষ্ণা
হচ্ছে একটি অন্যতম উল্লেখযোগ্য নদী। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা বদ্বীপ দেখতে পাচ্ছি। কেন আমরা এখানে বদ্বীপ দেখতে পাচ্ছি? আমরা আগেই পড়েছি যে এই দিকের যে নদী সেখানে কিন্তু বদ্বীপ উপস্থিত। তো এখানে কিন্তু আমরা বদ্বীপ দেখতে পাই। এই বদ্বীপগুলোকে দেখতে পাখির পায়ের মতো বদ্বীপ আমরা দেখতে পাই। এই কৃষ্ণা উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে। মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। তাহলে আমরা কি জানতে পারলাম কৃষ্ণার থেকে? কৃষ্ণার থেকে আমরা জানতে পারলাম এর বদ্বীপ আছে, সেটিকে দেখতে পাখির পায়ের মতো। আর কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে এটি উৎপন্ন হয়েছে। নাও তোমরা এটা নোট ডাউন করো। তারপরে আমরা জানবো সর্বশেষ যে নদীটির তার কথা। সেই নদীটির নাম হচ্ছে কাবেরী। এরপরে কি জানবো আমরা? কাবেরী। কাবেরী নদীতে জলের সন্ধান পাওয়া যায়, এখানে সারা বছর জল থাকে। তাই কাবেরী নদী হচ্ছে একমাত্র এই অংশের নিত্যবহ নদী। কাবেরী নদীর মোহনায় শস্য ভাণ্ডারের প্রাধান্য আমরা লক্ষ্য করতে পারি। তাই এই কাবেরীকেও দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। কাবেরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। এর আগেও আমরা কিন্তু পড়েছিলাম আরেকটির ক্ষেত্রে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হচ্ছে, সেটির নাম কি? আমরা আগে যেটির ক্ষেত্রে পড়েছিলাম সেটির নাম হচ্ছে গোদাবরী। গোদাবরীকেও কিন্তু বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। সাথে সাথে কাবেরীকেও কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে শস্যের চাষ আমরা লক্ষ্য করতে পারি। আর তামিলনাড়ুর তাঞ্জাভুরকে বলা হয় ধানের ভান্ডার বা ধানের গোলা। এই নিয়ে আমাদের আজকের চ্যাপ্টার কিন্তু শেষ হলো। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে নদীগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, মহানদী, নর্মদা, তাপ্তি, এই সব নদী নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এই হলো আমাদের রিভার সিস্টেমের দেখো ছবি। আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি যে উপদ্বীপীয় অংশে যে নদীগুলো দেখতে পাচ্ছি, দেখো তার ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। এই নিয়ে আজকে আমাদের চ্যাপ্টার শেষ হলো। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার নেক্সট টপিক নিয়ে আমরা আলোচনা করব।